গত ১.৫ মাসে সারা দেশে ৪৩ শিশু হত্যা। সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। ১/১১ কুশীলবদের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, মন্তব্য বেগম জিয়ার। জাতীয় পার্টির নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন। আজ ঐতিহাসিক ২রা মার্চ। ৭১-এর এই দিনেই প্রথম পতাকা উত্তোলন করে অস্তিত্ব আর অধিকারের জানান দিয়েছিল বাঙালি জাতি। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সিলেটে উৎসব মুখর পরিবেশ। দলীয় প্রতীকে হওয়ায় পাচ্ছে ভিন্ন মাত্রা। তৃণমূলের দল শক্তিশালী হবে বলছেন নেতাকর্মীরা। এবং এশিয়া কাপে ফাইনালের পথে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ব্যাটে বলে জ্বলে উঠতে চায় টাইগাররা। বোলিংয়েই আস্থা রাখছে ওয়াকার ইউনুসের শিষ্যরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ঢাকার রামপুরায় নিহত ২ শিশু অরণি ও আলভিকে জামালপুরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু নিহতের ঘটনায় আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জামালপুর শহরের হাই স্কুল মোড়ে নিহত শিশুদের নানা বাড়িতে লাশ আনা হয়। পরে রাত ৮:৩০টার দিকে জানাজা শেষে পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়। দাফনের পর নিহত ২ শিশুর মা, বাবা, খালা ও দাদিকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে র্যাব। আমি কাউকে সন্দেহ করি না। শিক্ষক না তো শিক্ষিকা, উনি তো চলে গেছে। তাহলে কি তার বাবার বা ব্যবসায়িক কোনো ঘটনা নিয়ে কারোর সাথে কোনো বিরোধ ছিল? তাও তো আমি জানি না। কারো সন্দেহ করতে পারতেছি না। আমার জানা মতো আমার কোনো শত্রু নেই। ব্যবসা করি আমি, বাট ব্যবসায়ী কোনো কারোর সঙ্গে নেই, জানা মতো শত্রু নেই। বাট হয়তো আমার অজান্তে আমার সাথে থাকতেও পারে। সাসপেক্ট করেছিলাম যে আমরা আগের দিন চাইনিজ খেয়েছিলাম, অবশ্য অংশ তো ওরা খেয়েছিল। তা আমরা সাসপেক্ট করে ফুড পয়জন হতে পারে। এটা আমাদের ধারণা থেকে বলছিলাম আমরা। অনেক কিছু ওনারা বলতে পারতেছেন না, কিছু কিছু শেয়ার করেছেন। আর মূলটা হচ্ছে ইনভেস্টিগেশন ঢাকায়, তো ওটারই একটা অংশ হিসেবে আমরা যেমন জিজ্ঞাসাবাদ করলাম, কিছু জিজ্ঞাসা করছি, কিছু তথ্য হতে আমাদের কাছে আছে। তো সেগুলো আমরা তদন্তের জন্য আপাতত আমাদের কাছে থাকুক, এটা আপনাদের কাছে প্রকাশ করতেছি না। এর আগে নিহত ২ শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে গতকাল ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়। ময়নাতদন্তে পাওয়া গেছে গলায় আঘাতের চিহ্ন। যদিও সোমবার রাতে বাবা মা দাবি করেন বাসি খাবার খাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের। তবে বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হয় ময়নাতদন্তের জন্য বলেন। সব মিলিয়ে ভাই বোনের এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাড়ির ২ দারোয়ান ও গৃহশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে ঘুমাতে যায় তারা। এরপর আর ভাঙেনি সেই ঘুম। আমাকে ফোন দিছে, মিলা মেয়েটা তো নড়তেছে না, মেয়ে ছেলে দুটোর কি হলো, এরা উঠে না ঘুম থেকে। প্রাথমিক দৃশ্যপট ছিল এরকমই, আর তাই পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিয়ে যেতে চায় বাবা মা। কিন্তু রাতেই কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আর সে সন্দেহই সকালে সত্যি হয়। ময়নাতদন্তে নুসরাত ও আলভি দুজনের শরীরেই শ্বাসরোধ করে হত্যার আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। অর্ণির দেহে গলায় আমরা ব্রুজ পেয়েছি, গলায় চোখে আমরা রক্ত জমার পেয়েছি। তার শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে দুইজনের দেহেই। আর আলবি আমানের শরীরে পায়ে আমরা ব্রুজ পেয়েছি, গলায় কয়েকটা অ্যাবলেশন পেয়েছি। এই রিপোর্ট দেওয়ার সময় ঢাকা মেডিকেলে দেখা যায়নি বাবা মাকে। বনশ্রীর বাসায় গিয়েও পাওয়া যায়নি তাদেরকে। আমরা যারা গার্ডিয়ান আছি তারা চয়েস করে বিয়ে করেছি এবং তাদের সম্পর্ক চমৎকার ছিল। এখন শুনলাম এর আত্মীয় স্বজন থেকে জামালপুর নাকি চলে গেছে। এদিকে এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে আসবে, তাদের পক্ষ থেকেও আমাদের কাছে একটা লিখিত দিবে। আমরা সব বিষয়গুলোই তদন্ত করতেছি। 2টা বাচ্চা মারা গেছে, এটা সেনসিটিভ ম্যাটার। শিশু নুসরাত আমান অর্ণি ভিকারুন্নিসা নুন স্কুলের 6ষ্ঠ শ্রেণী এবং আলভি আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শিশু দুটির খাবারের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরেনসিক রিপোর্টে চিকিৎসক বলছেন শিশু দুটির শরীরে শ্বাসরোধে হত্যা করার আলামত পাওয়া গেছে। সব মিলিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর থেকে এই হত্যা রহস্য নিয়ে একটি ধূম্রজালের সৃষ্টি হলো।
সজল দাস, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে দিশাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এর আগে গত সোমবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল দিশাবন্দ এলাকার খোকন মিয়ার শিশুপুত্র রিয়াদ। পরে গতকাল উপজেলার দিশাগঞ্জ বাজার এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা। কুমিল্লায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি ছোটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল তাকে আদালতে তোলা হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর মালিবাগ থেকে ছোটনকে গ্রেফতার করে পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ছোটন রাজধানীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছিল কুমিল্লা জেলা পুলিশ ও ডিবির একটি যৌথ দল। সোমবার রাতে তাকে মালিবাগের টুইন টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করে তারা। পরে ছোটনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে টুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় তালাবদ্ধ অবস্থায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, সামাজিক পরিমণ্ডলে নিরাপত্তার ঘাটতি এবং অন্যদের তুলনায় মানসিক ও শারীরিকভাবে শিশুরা দুর্বল হওয়ায় তাদের উপর বারবার আঘাতের ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। আর এর পেছনে সামাজিক মূল্যবোধ কমে যাওয়া এবং আইন প্রয়োগে কঠোর দৃষ্টান্ত না থাকাকে দায়ী করেন অপরাধ বিজ্ঞানীরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 4 বছরে দেশে হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। আর 2016 সালের প্রথম 1.5 মাসে 43 শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এর সাথে ফেব্রুয়ারির শেষ দিকে যোগ হয় কুমিল্লায় একই পরিবারের 2 শিশু হত্যা এবং মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে 2 ভাই বোনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনাও। এছাড়া বছরের শুরু থেকেই পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে শিশুদের উপর আঘাতের ঘটনা ঘটেই চলছে। আর এসব হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের শিশুদের উপর নির্যাতন অসম্ভব রকম বেড়ে গিয়েছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। কনফ্লিক্ট গ্রুপগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, শিশুদের জিম্মি করছে, কোনো কারণে আমার সাথে আপনার দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হয়তো জমিকে নিয়ে বা প্রপার্টি নিয়ে। এমনকি আপনি দেখবেন যে পরিবারের ভূমিকাও যেহেতু এখন খর্ব হয়ে যাচ্ছে এই যে সকল মডার্নাইজেশনের কারণে, সে কারণে একটা পরিবারের মধ্যেও কিন্তু এই দ্বন্দ্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেটা আমরা 15-20 বছর আগে দেখি নাই। শিশু নির্যাতন ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন বলে মনে করেন এই সমাজবিজ্ঞান গবেষক। আমরা খুবই আত্মমগ্ন এবং প্রচন্ড রকম নার্সিসিজমে আমরা ভুগছি। কাঠামোগত দুর্বলতার পাশাপাশি আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনি এবং আমি অবস্থান করতে পারি, আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা। এই আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটাও আমাদের সমাজে একেবারে ক্ষয়ে ক্ষয়ে তলানিতে এসে পৌঁছেছে। তো আজকে আমাদের নিজেদেরকেই এই সামাজিক নিরাপত্তার বলয়টা বাড়াতে হবে এবং এটাকে তৈরি করতে হবে, আবার এটাকে পুনর্নির্মাণ করতে হবে। এবং এই নির্মাণ করবার প্রক্রিয়ায় আমাদেরকে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা ভোগের স্যাক্রিফাইসই হোক, ইন্টারনেট ব্যবহার কম করবার স্যাক্রিফাইসই হোক, যে কোনোভাবেই হোক, আমাদেরকে আসলে এই পরবর্তী প্রজন্মের জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এছাড়া পারিবারিক ও সামাজিক অস্থির পরিস্থিতি মোকাবেলা করে শিশুদের জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বাড়ানোর পরামর্শ দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অগ্নিছড়া মার্চের খবর। একটি পতাকায় একটি জাতির অস্তিত্বের প্রতীক। আজকের এই দিনে বাঙালিরা সমস্ত পৃথিবীর সামনে ঘটিয়েছিল এক বিরল ঘটনা। নিজের অধিকার আর অস্তিত্বকে পতাকা উত্তোলনের মাধ্যমে তুলে ধরেছিল বিশ্বের সামনে। হাজার বছরের বাঙালির যে সংগ্রাম, তারই চূড়ান্ত একটি পর্যায় লাল সবুজের এই পতাকা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি জনতার আবেগ আর অনুভূতি। রিপোর্ট দোয়া খান তামিমের।
এই নিষ্পাপ মুখ, এই সরল শ্রদ্ধা আর সবটুকু ভালোবাসা নিজের পতাকার জন্য। আর এই জাতীয় পতাকার সাথে মিশে আছে একটি দেশের জন্মের ইতিহাস আর সংস্কৃতি। 1971 সালের 2রা মার্চ তৎকালীন ছাত্রনেতাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় জড়ো হয় লক্ষ জনতা। সেই সভায় প্রথমবারের মতো লাল সবুজের মাঝে সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হলে উপস্থিত ছাত্র জনতা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। আর এর মাধ্যমেই বাঙালি বলে দিয়েছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই যেন তাদের শেষ সিদ্ধান্ত। আমি যখন পতাকাটা তুললাম তখন পুরা মাঠে যে আওয়াজ হলো, একটা বিকট শব্দ, এটা না দেখলে কল্পনা করা যাবে না। তখন স্লোগান উঠছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কোনো ভাষায় ব্যাখ্যা করে বোঝানো যাবে না যে সেই মুহূর্তে পরিস্থিতিটা মানে কি। তবে বর্তমানে জাতীয় পতাকার ব্যবহারে দেখা যায় অযত্ন আর অবহেলা। আইন থাকলেও তা মানা হয় না অনেক সময়। জাতীয় পতাকা বিধিমালা 1972-এ বলা আছে, ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। পতাকা এমন ভাবে ব্যবহার করা যাবে না যাতে তা নষ্ট হয়। রাজনৈতিক প্রচারণাতেও পতাকা ব্যবহার একটি অপরাধ। পতাকাটা তো শুধু এক টুকরা কাপড় নয়, এটি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এখনো পতাকার মর্যাদা ঠিক মতো প্রতিপাদিত হচ্ছে না। যাদের বুকের রক্তে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি এটা একটা নিদারুণ উপেক্ষা। গাঢ় সবুজের মাঝে রক্তলাল দুপ্রস্থ কাপড়ের তৈরি আমাদের এই জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব আর স্বাধিকারের নিদর্শন। তবে কখনো কখনো মানুষের অবহেলায় জাতীয় পতাকার অবমাননা হয়, এটাও সত্য। বিশিষ্টজনরা বলছেন, জাতীয় পতাকার মর্যাদার হানি ঘটে এমন কার্যক্রম বন্ধে আশু পদক্ষেপ নিতে হবে এখনই। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মুকুলে ভরে গেছে চাঁপাই নবাবগঞ্জের প্রতিটি আমবাগান। বাম্পার ফলনের আশা, রাসায়নিক না ছিটানোর পরামর্শ। 1-11 কুশীলবদের সঙ্গে সমঝোতা করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই কুশীলবদের বিচার করতে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। গতকাল রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে এক আলোচনা সভায় আগামীতে দলে নতুন নেতৃত্ব নিয়ে আসারও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। যে -2 ফর্মুলার জন্য যেটা করলো, এই যে হলো, তো আমরা যদি একসঙ্গে থাকতাম তাহলে কি করতে পারতো? কিচ্ছু করার সাহস ছিল না, কিছু করতে পারতো না। কিসের জন্য? যে ক্ষমতায় যেতে হবে তাদের সঙ্গে একটা আঘাত করে বা তাদের সঙ্গে কথা বলে, এটার কোনো দরকার ছিল না। তাদের যদি সত্যিকার সিনসিয়ারিটি থাকে এবং তিনি যদি সত্যি মিন করে থাকেন, তাহলে তাদেরকে ধরে দেখিয়ে দিবেন, প্রমাণ করে দিবেন যে হ্যাঁ উনি এটা মিন করছেন। যারা সত্যিকারের আন্দোলন সংগ্রামে তখন অংশগ্রহণ করেছিল তাদেরকে দলের ভালো ভালো জায়গায় দিতে হবে। বয়স্ক নেতা যারা আছে তারা দলকে অনেক কিছু দিয়েছেন, বয়স হয়েছে, এখন তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদ ওদিকে দিয়ে ইয়াং ফেজকে আমরা সামনে আনবো। 1-11 প্রেক্ষাপট নিয়ে চলমান আলোচনা এবার নতুন মোড় নিয়েছে। সে সময়ের ভূমিকা নিয়ে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তার দলের নেতা ও সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল আনিসুল ইসলাম মাহমুদ সংবাদ সম্মেলনে দাবি করেন, এরশাদের অভিযোগ সত্য নয়। দলটির কো চেয়ারম্যান জিএম কাদেরের ধারণা, বড় ভাই এরশাদ 2007 সালে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা দিলেও শেষমেশ আনিসুল ইসলামকে সেই পদ দিতে বাধ্য হন। দেশে 1-11 সরকারের ভূমিকা এবং তাদের পটভূমি তৈরির প্রেক্ষাপট নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে নানা মহলে। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। তাদের বিচার করা হোক। 5 জনের নাম আসছে, একজনের নাম আসে না। তিনি জানেন তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তা অস্বীকার করেছেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পানি সম্পদ মন্ত্রী দাবি করেন, পার্টির চেয়ারম্যানের আদেশেই সে সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সেদিন অ্যাক্টিং চেয়ারম্যানের পদ গ্রহণ করায় -3টা হয়নি, এটা -2তে যে থেমেছে। সংবাদ সম্মেলনে আনিসুল আরো বলেন, পার্টির চেয়ারম্যানের নানা সিদ্ধান্তের কারণে দল নাজুক অবস্থায় রয়েছে। আপনার সাথে আমরা থাকতে চাই, কিন্তু সেই থাকাটা গণতান্ত্রিক একটা মাত্রার মধ্যে থাকতে হবে। বিশেষ করে ভাইয়ের জন্য উনি পার্টিটা
ধ্বংস করবেন, এটা আমি চাই। যদিও এরশাদের ছোট ভাই ও দলটির বর্তমান কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন 2007-এ ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারেননি হোসেন মোহাম্মদ এরশাদ। 11 ঘটনা চেয়ারম্যান সাহেব আমাকে ডাকলেন এবং ডেকে বললেন যে আমি বোধহয় থাকতে পারছি না, তো আমি তোমাকে আমার পরবর্তী অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবো। তারপরে হঠাৎ একদিন যেদিন ঘোষণা দেওয়ার একটা সময় আসলো, দেখলাম যে আমার পরিবর্তে জনাব আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে নাম ঘোষণা করলেন অ্যাক্টিং চেয়ারম্যান। কিছুটা বুঝতে পেরেছিলাম যে চাপের কারণেই হয়তো এটা উনি করেছেন। পার্টির চেয়ারম্যানের সাথে এই নেতারও মত, জাতীয় পার্টিতে চলমান কিছু দ্বন্দ্বের পেছনে আনিসুল ইসলামের হাত রয়েছে, আর হয়তো সে কারণেই 11-র এত বছর পরও তার প্রসঙ্গ তুলেছেন এরশাদ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে 40 থেকে 50টি প্রতিষ্ঠান জড়িত বলে রিমান্ডে তথ্য দিয়েছেন গ্রেফতার বিদেশি নাগরিক পিওতর সিজুফেন। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান গোয়েন্দা কর্মকর্তারা। তারা জানান, পিওতর এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছিল সে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিদেশি নাগরিক পিওতর সিজোফেন ও 3 ব্যাংক কর্মকর্তাকে সোমবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, প্রথম দফার রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদ শেষ না হয় দ্বিতীয় দফায় আবারও রিমান্ড চেয়েছিলেন তারা। জিজ্ঞাসাবাদে পিওতর বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম বলেছেন যারা তার সঙ্গে যুক্ত ছিল। সেই চক্রের সবাইকে আইনের আওতায় আনতে সেসব তথ্য যাচাই বাছাই করছেন তারা। সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে তাদেরকেও গ্রেফতার করা হবে। তারা যে তালিকা দিয়েছে তাতে 40-50 জনের মতো 40-50টি প্রতিষ্ঠানের তালিকা বা ব্যক্তির নাম সেটি রয়েছে। আর তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আছে যেমন, ঠিক তেমনি ভাবে কোনো মার্চেন্ট রয়েছে, সেখানে হোটেল ব্যবসায়ী রয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে গান বাজনাতে সব ধরনের আসলে ব্যবসায়ী কিছু লোকের নাম বা প্রতিষ্ঠানের নাম তারা দিয়েছে। তারা আরো বলছেন, গ্রেফতারের সময় পিওতরের কাছে জার্মান নাগরিকত্বের পরিচয়পত্র এবং পোল্যান্ডের পাসপোর্ট পাওয়া যাওয়ায় তার নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দেয়। পরে তারা নিশ্চিত হয়েছেন সে মূলত জার্মানির নাগরিক, আর পুলিশ পাসপোর্টটি ছিল নকল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 3.5 কোটি টাকা আর 47 লক্ষ টাকা দুইটা অ্যামাউন্ট সিটি ব্যাংক আমাদের কাছে বলেছে। আর বাকি ব্যাংকের গুলো আমরা এখনো তালিকা করছি। সে এখানে বসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ী ব্যাংক কর্মকর্তাদের যদি হাতে নিতে পারতো, এইভাবে আরো বড় বড় অ্যামাউন্টের টাকা তোলার একটা পরিকল্পনা তার ছিল। গোয়েন্দা কর্মকর্তারা আরো জানান, ফরিদ নবী নামে লন্ডন প্রবাসী যে বাংলাদেশি নাগরিক পিওতরের সঙ্গে জড়িত বলে জানা গেছে, তার সম্পর্কেও খোঁজখবর করছেন তারা। বড় বড় কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে এবং খালি শ্বশুরকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গতকাল রাত 9টার দিকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী আসমার সঙ্গে ঝগড়া হয় মালয়েশিয়া প্রবাসী স্বামী হৃদয়ের। কথা কাটাকাটির এক পর্যায়ে সে শ্বাসরোধ করে আসমাকে হত্যা করে। এরপর বাসার সামনের মোবাইল দোকানদার খালু শ্বশুর মাসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয়। স্থানীয়রা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, গত 1.5 বছর আগে হৃদয়ের সঙ্গে বিয়ে হয় আসমার। বিয়ের পর হৃদয় মালয়েশিয়া চলে গেলে এর মাঝে আসমা আর মাসুদ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এর জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় স্বজনরা। দোকানে বসা অবস্থা চুরি নিয়ে ব্যাটের ভিতরে ঢুকাই দিছে, হাতে ঢুকাই দিছে। সম্পর্ক আছে ওর সাথে, তো ওর মানুষে বলছে তার জন্য আর কি এই চলে আসছে মালয়েশিয়ার থেকে। তাদের স্টেপ ইনজুরি একটা হিস্ট্রি বলেছেন, আর আরেকজনের ওরকম কোনো ধরনের আঘাত পাওয়া যায়নি, কিন্তু হয়তো ব্লান্ট কোনো ট্রমা হতে পারে, কিন্তু এটা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। এটা পোস্টমর্টম করার পরেই যারা পোস্টমর্টম করবেন বিশেষজ্ঞ ডক্টর ওনারা বলতে পারবেন। সন্ধ্যা 8টা সাড়ে 8টা অনুমান এরকম সময়ে প্রথমে সে তার স্ত্রীকে হত্যা করে গলা টিপে, এবং তারপরে এই মাসুদ তার যে খালু তাকে স্টেপ করে। যে মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে, সেটি পোস্টমর্টেম হবে, মামলা হবে, আর আমরা যে পলাতক আসামি হৃদয়কে আমরা খুঁজছি, তাকে গ্রেফতারের চেষ্টা করছি। কুষ্টিয়ায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ
সামেলা খাতুন 6 জনকে আসামি করে গতরাতে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। নির্যাতিতা ও তার স্বজনদের অভিযোগ, খোকসা উপজেলার হেলালপুর গ্রামের মিন্টু শেখের স্ত্রী সামেলাকে প্রায় উত্ত্যক্ত করত তৌহিদ, শরীফুল সহ এলাকার কিছু বখাটে। সোমবার সকালে বখাটেরা 3 সন্তানের জননী সামেলাকে বাড়ি থেকে বের করে গাছের সঙ্গে বাঁধে। সন্তানদের সামনেই বেধড়ক মারধর করে তাকে। পরে সন্তানরা মাকে হাসপাতালে নেওয়ার পথেও বাধা দেয় বখাটেরা। বর্তমানে সামেলা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আপনার কাছে বিচার চাচ্ছি, আমার যে সর্বাঙ্গতে যেভাবে মারেছে, আমার চুল কাটেছে, আমার কালি মালি সারা গায়ে মেখে আমার উলঙ্গ করে বসাইয়া থইছে, গাছের সাথে বাইদে থইছে। একটা ভ্যান নিয়ে আসার পরে সেই ভ্যানটা ওরা সবাই মিলে ফিরাই দিয়েছে। ফিরাই দিয়ে অনেক দূর পর্যন্ত আমি খুব কষ্ট করে একা একা ছোট মানুষ টানি নিয়ে আইছি। যুক্তি করে মহিলা দিয়ে মারা আছে, পুরুষ মানুষ দাঁড়াতে এটা মানুষেরও জাতি দিন। এখন সে মানসিকভাবে একটু আনস্টেবল আছে, কিন্তু শারীরিক দিক থেকে সে উন্নতির দিকে আছে। মহিলার অভিযোগ পাওয়া পরে এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করছি এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বরিশালে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 100 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত 9:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে একটি অটোরিকশায় বাসায় ফিরছিলেন নগরীর হেমায়েতুদ্দিন রোডের হক জুয়েলার্সের মালিক মিরাজুল হক। এ সময় দুটি মোটরসাইকেল অটোরিকশার গতিরোধ করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিরাজ ব্যাগটি দিতে না চাইলে তার পায়ে গুলি করে। ছিনতাইকারীরা স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিরাজকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুইটা হুন্ডা এদিক দিয়ে যাইতেছিল, দুইটা দুই পেয়ে আটকাইয়া তারপর এই পাশে তার পাশে গুলি মারছে, গুলি মারিয়া লোকটা পায়ে লাগছে মনে হয়, সম্ভাবনা তারপর রক্ত বাইরিয়েছে। ব্যাগটা নিয়ে যা 60 লোক ব্যাগটা ধরা ধরছে, এর মধ্যে তার সাথে গুলি ধরেছে, সে আর আসে না, সে শুধু দাঁড়াইছিল আর তারা তার থেকে হুন্ডা উঠতে গেছে গিয়ে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় 100 ভরির মতো স্বর্ণ ছিনতাই করে নিয়ে গিয়েছে। আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিমগুলি ঘটনাস্থলে পাঠিয়েছি। আমরা নিজেরাও ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আমরা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছি। আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঝুটের 10টি গোডাউন। সকালে উপজেলার বাগবাড়ি গোরাট এলাকায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঝুটের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাওয়ার ইপিজেড ফায়ার সার্ভিসের 3টি ও টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে 3টি, ধামরাই থেকে 1টি ও রাজধানীর রমনা থেকে 1টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 10 গোডাউন ঘর ও ভিতরে থাকা মালামাল পুড়ে যায়। সময় সংবাদে আরো থাকছে, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে 12টি রাজ্যের 6টিতে ডেমোক্রেটিক হিলারি ও ভিন্ন 6টিতে রিপাবলিকান ট্রাম্প বিজয়ী। দিন দিনই জনপ্রিয় হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন এলাকা নিয়ে আসা হচ্ছে এই প্রযুক্তির আওতায়। এতে আরো সহজে ও কম খরচেই এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন অনেকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ঢাকা দক্ষিণের 2 নম্বর ওয়ার্ড গোরানের চিত্র এটি। এখানকার রাস্তাঘাটে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন এই যুবকরা। অনলাইনে কথা বলার পাশাপাশি পড়াশোনা এমনকি বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজও তারা করতে পারছেন এই ওয়াইফাই ব্যবহার করেই। এজন্য কোনো ডাটা খরচ যেমন হচ্ছে না, তেমনি রাস্তার মোড়ে মোড়ে এই সুবিধা থাকায় সার্বক্ষণিক ইন্টারনেট দুনিয়ার সাথেই যুক্ত থাকতে পারছেন তারা। যারা আগে ডাটা ইউজ করতো এখন তারা এই জিনিসটা ইউজ করতেছে না, সবাই ফ্রিতে আপনার ওয়াইফাই লাইনে নেট
ব্যবহার করতেছি। অনলাইনে কিন্তু সাইট আছে কিছু, এখান থেকে বই আমি পড়তে পারতেছি, ডাউনলোড দিয়ে নিয়ে নামে ফেলতেছি। নেট যদি থাকে আমার মোবাইলটাই বই। এই ওয়ার্ডের কাউন্সিলর তার নিজের খরচে এলাকার 13টি স্থানে স্থাপন করেছেন বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। এমনকি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা কিনা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকেই পর্যবেক্ষণ করতে পারছেন এই কাউন্সিলর। 70 এলাকায় আমরা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছি। যারা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ছিল এতদিন, তারা বিনামূল্যে এই ইন্টারনেট সেবা পাচ্ছে। যে সাইটগুলো আমরা প্রয়োজনে সেই সাইটগুলো শুধু ওপেন রেখে, অপ্রয়োজনীয় সাইটগুলো কিন্তু অফ রেখে কিন্তু আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। সরকারের ফান্ড আসলে সেটা আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো এবং আমাদের আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো এলাকাকে। প্রযুক্তিবিদরা বলছেন, পুরো শহরকে ওয়াইফাই এর আওতায় আনতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উদ্যোগ থাকলে সবাইকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব। ইউরোপ এবং আমেরিকাতে কিছু কিছু এরিয়াতে খুব ভালো ভালো কোম্পানি হয়তো ওয়াইফাই দিচ্ছে একটা শহরে, একটা পার্টিকুলার এরিয়াতে। আমাদের কিন্তু অনেক কিছু অগোছালো। আমরা চাইলে দেখবেন শুরু করেছে, তারপর কিছুদিন পর আবার পাবো না, হয়তো তার কেটে ফেলবে বা এটা ডাউন হয়ে গেল, তখন কিন্তু একটা ব্যাড টেস্ট তৈরি হবে। তাহলে কিছু কিছু এরিয়াতে একদম হটস্পট করে ওই জায়গাটা ভালো করে মেনটেন করা। তার মতে, ওয়াইফাই এর মাধ্যমে সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ভালো দিক যেমন রয়েছে, তেমনি অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুকুলে মুকুলে ভরে উঠেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি আম গাছ ও বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলন হবে এমন আশা সংশ্লিষ্টদের। এখন পরাগানের সময়, তাই যে কোনো ধরনের স্প্রে করা থেকে বিরত থাকতে চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলা মাহবুবের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার 5 উপজেলায় মোট আম বাগানের পরিমাণ 24,500 হেক্টর, যা গত বছরের চেয়ে 200 হেক্টর বেশি, আর গাছের পরিমাণ প্রায় 19 লাখ। এবার জেলার ছোট বড় অধিকাংশ গাছেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে নানা জাতের সুমিষ্ট আম। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে এমনটাই আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। গত বছরের তুলনায় এবার আপনার মুকুল পর্যাপ্ত আছে, তো আশা করা যায় আবহাওয়া ভালো আছে, ফল হবে। তবে গত বছরের বাজার ব্যবস্থাপনার কথা ভেবে এখন থেকেই উদ্বিগ্ন বাগান মালিকরা। তারা জানান, গত মৌসুমে ফলন ভালো হলেও আম পাড়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হন অধিকাংশ বাগান মালিক। তাই এবার সংশ্লিষ্টদের এ ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান তারা। আমের দাম পাই না, শেষখানে সব আম পেকে গেলে একসাথে কে খাবে আর কে নিবে? ক্ষতিগ্রস্ত জন্য পয়সা একবারেই পয়সা পাইনি, পয়সা না পাওয়ার জন্য এই বছর বাগান বেচা কিনা চলছে না। এদিকে গাছে ভরপুর মুকুল থাকায় এখন কোনো স্প্রে না করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। যদি স্প্রে করে তাতে হবে কি যে এই পরাগরেণু নষ্ট হবে। যাদের সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তারা গুটি বাঁধা অবস্থায় 1 লিটার পানিতে 20 গ্রাম করে ইউরিয়া গুলিয়ে এবং সেখানে গুটিতে স্প্রে করতে পারে, তাতে ফল ঝরা কমে যাবে। গত বছর জেলায় আম উৎপাদন হয়েছিল 2,50,000 মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে গত বছরের চেয়ে এবার উৎপাদন অনেক ভালো হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি সহ বিভিন্ন সংকটে জর্জরিত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। অবশ্য সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সিভিল সার্জন। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1968 সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয় 2012 সালে। 23টি চিকিৎসকের পদ থাকলেও উপজেলার 2 লক্ষাধিক মানুষের ভরসাস্থল এই হাসপাতালটিতে নিয়োগ পেয়েছেন মাত্র 10 জন চিকিৎসক। তাদের মধ্যে কয়েকজন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নেই পর্যাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ান। দীর্ঘদিন ধরে জেনারেটরটি বন্ধ থাকায় লোডশেডিং হলেই থমকে যাচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ভর্তি করানোর পর হইতে এখন পর্যন্ত ডাক্তাররা একবারও দেখেনি বাচ্চাটা কি অবস্থা আছে। বাচ্চা নিয়ে আসলে নিউমোনিয়া টাইফয়েড যদি হয়, ভালো যন্ত্রপাতি নাই, নার্সের সেলাইন ফুরিয়ে দিয়ে গেছে, এমন পর্যন্ত ডাক্তার আসেনি। এদিকে নোংরা পরিবেশ ও ওষুধের অপ্রতুলতার পাশাপাশি রোগী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অসুস্থ হওয়ার পর ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর 200 টাকা আমার ভিজিট দিছে। আমার থেকে 210 টাকা ভর্তি ফিস নিছে। তারপর মনে করেন কারেন্ট গেলে বাতি সবসময় থাকে না,
কালকে সারাদিন পানি ছিল না। ভালো মানুষ সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়, এর পরিবেশ এত খারাপ। অবশ্য এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। গলাচিপা উপজেলা হাসপাতালে ডাক্তার সুব্রতা আছে, তবে সরকারি হাসপাতালে কোনো রোগীদের কাছ থেকে যদি ভিজিট নেওয়া হয় সেইটা আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 200 মানুষ চিকিৎসা নিতে আসেন। সময় সংবাদ, পটুয়াখালী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় 1200 পরিবার বাঁশ বেতের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করেন। দিন দিন উৎপাদন খরচ বাড়লেও সে অনুপাতে দাম বাড়ছে না। বংশানুক্রমিক চলে আসা এই ব্যবসাকে টিকিয়ে রাখতে কারিগররা মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে জড়িয়ে পড়ছেন ঋণের জালে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিউর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জীবন জীবিকার তাগিদে পরিবারের নারী পুরুষ সকলে মিলে দিনরাত কাজ করছেন বাঁশ বেত শিল্পের কারিগররা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কয়েকশো পরিবার এই পেশার সঙ্গে জড়িত। দিন দিন নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের পাশাপাশি দাম বেড়েছে বাঁশ ও বেতের। সে তুলনায় বাড়েনি বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্রের দাম। এ অবস্থায় বাপদাদার ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা। বানায় এটার ইনকাম দিয়ারিয়া আমরা পরিবার চলে। কিছু কিছু টাকা যদি অবশিষ্ট ওইটা ছেলে মেয়ে লেখাপড়া এটা খরচ হয়ে যায়, এটা শূন্যস্থিতি হয়ে যায়, আমরা জমি জমার দিকে আমরা যাইতাম পারি না। আগে তো বাঁশ সস্তা আছিল, আমরা ফুসাইছে, এখন বাঁশের দাম হয় আমরা বেশি ফুসাই না, আমরা কোনো মধ্যে পেটে পেটে চললাম। পুঁজি স্বল্পতার কারণে মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ঋণের জালে জড়িয়ে পড়ছেন অনেকেই। এই অবস্থায় সরকারি ঋণ সহায়তা চেয়েছেন তারা। সরকারে যদি আমরা কোনো একটা সুযোগ সুবিধা দেয় তো আমরা খুবই ভালো লাভবান হইলাম। যদি কোনো ঋণের ব্যবস্থা করিয়া দেওয়া হয় তাহলে তারা কাজটা আরো ভালোভাবে করতে হবে, মহাজনের কাছ থেকে ঋণদার করতে হবে না। এদিকে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। 5000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত আমরা বাঁশ শিল্পের এক একজনকে উদ্যোগ থেকে দিতে পারবো, এবং এবারে যে তারা ঋণটা ঠিকভাবে নিয়ে প্রপারলি ইউজ করেন, ব্যবহার করে এবং সরকারি টাকা সরকারকে ফেরত দেন তাহলে আমরা সেখানে আর ব্যাপকভাবে কার্যক্রম হাতে নিতে পারবো। কমলগঞ্জ উপজেলার আদমপুর, ইসলামপুর ও আলীনগর সহ 5টি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার 14 দিন পর হলেও মামলার কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। গত 17 ফেব্রুয়ারি শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে সাইদুর রহমান বাসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 18 ফেব্রুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার নিহতের বড় ভাই জাসু শেখ বাদী হয়ে 17 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে 24 ফেব্রুয়ারি একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীতে চলছে মাসব্যাপী ভাঙাগড়া নাট্য উৎসব। নবনির্মিত ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাট্য উৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান মঞ্চনাটক। এতে রাজধানীবাসীও পাচ্ছেন নতুন নাটকের স্বাদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মাসব্যাপী নাট্য উৎসবের মঙ্গলবার ছিল চতুর্থ দিন। তাই সন্ধ্যা থেকেই বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উপস্থিত হন নাট্যপ্রেমীরা। এদিন তারিক আনামের নির্দেশনায় ও নাট্যকেন্দ্রের প্রযোজনায় মঞ্চায়িত হয় বন্দুকযুদ্ধ এবং গাধার হাট নামের দুটি নাটক। স্বাধীনতা উত্তর নাট্যচর্চা প্রাণকেন্দ্র এই ঐতিহাসিক মিলনায়তনটিকে নতুনভাবে পেয়ে খুশি এই নাট্য ব্যক্তিত্ব। মহিলা সমিতি মঞ্চে তো আসলে আমাদের জন্ম, এবং এখানে আসলে আমাদের নাটকের নবনাট্যের যে জাগরণ, যে আন্দোলন, যে সূচনা, সব কিছু আসলে এই মহিলা সমিতি কেন্দ্রীভূত হয়েই হয়েছে আর কি। তো আজকে মহিলা সমিতিতে ফিরে আসতে পেরে নিশ্চয়ই আমরা অনেক ভালো অনুভব করছি, কিছু আবেগ আক্রান্ত হচ্ছি।
সাপ্তাহিক ছুটির দিন সহ উৎসবের সামনের দিনগুলোতে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। আর স্বাধীনতার এই পুরো মাসই দর্শকরা উপভোগ করতে পারবেন এই উৎসব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে ডজন খানেক অঙ্গরাজ্যের মধ্যে ভার্জিনিয়া, আরকানসাস, টেক্সাস ও জর্জিয়া সহ 6টিতে ডেমোক্র্যাটদের মধ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন। বিবিসির খবর অনুযায়ী জর্জিয়া, ভারমন্ট, ম্যানচুয়েটস ও টিনেট সহ 6টি রাজ্যে রিপাবলিকান ট্রাম্পকে ইতিমধ্যেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিজ জন্মস্থান ভারমন্টে জয় পেয়েছেন বর্ষিয়ান ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে টেক্সাস ও ওকলাহোমায় জয় পেয়েছেন ফ্রেড ক্রুজ। মঙ্গলবার সুপার টুইসডেতে 12টি রাজ্যের মধ্যে সবার আগে ভোট হয় ভার্জিনিয়ায়। এই 12টি রাজ্যের মধ্যে কলোরাডোতে শুধু ডেমোক্র্যাট ও আলাস্কায় রিপাবলিকানদের ককাস হয়েছে। বাকি 10টি রাজ্যে একযোগে চলে 2 দলের প্রাইমারি। এখনও কয়েকটি রাজ্যে ভোট গ্রহণ চলছে। ভোটের আগে দেশটির গণমাধ্যমে চালানো জরিপ অনুযায়ী প্রায় সবগুলো অঙ্গরাজ্যেই বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় হিলারি ক্লিন্টন। সুপার টুইসডেতে সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারণায় হিলারিকে আক্রমণ করে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মতো সামর্থ্য বা শক্তি কোনোটাই এই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নেই। মৃত্যুর আগে জিহাদি কাজে ব্যবহারের জন্য সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন $2.90 কোটি উইল করে গেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার পর হাতে লেখা এই উইলগুলো উদ্ধার করা হয় বলে জানান তারা। উইলে তার পরিবারকে এই অর্থ জিহাদে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়। ওসামা বিন লাদেনের লেখা শেষ কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়, যেগুলোতে নিজের প্রাণহানির আশঙ্কা করছিলেন তিনি। 2011 সালের মে মাসে সামরিক শহর অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী। Most of the fighters use suicide attacks and have strongholds in different parts of Syria. The nature of the conflict in Syria is sectarian. এশিয়া কাপের খবর। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চান মাশরাফিরা। কোচ চান্ডিকা হাতুরা সিংহে জানিয়েছেন, উইকেট দেখে নেওয়া হবে একাদশের সিদ্ধান্ত। অন্যদিকে দলের বড় শক্তি বোলিং দিয়ে স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মেহমুদ। জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট, তাই পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আশায় বুক বেঁধেছে টাইগার বাহিনী। একদিকে যখন হতাশা মুস্তাফিজের অনুপস্থিতিতে, অন্যদিকে স্বস্তি ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে তামিম ইকবালের অন্তর্ভুক্তি। তামিম অনেকদিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপেরিয়েন্স, আমি শুরু থেকে বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস। বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে মোহাম্মদ আমিরের স্পেল, তবে টাইগার্স কিপারের প্রত্যাশা প্রথম দিকে হলেও এখন ঘাসের উইকেটে ম্যাচ কম হচ্ছে, তাই রানের দেখা পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে খুব বেশি না ভেবে বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ। আমরা যদি তাকে আর্লি উইকেট না দিই বা তাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, তাদের শুধু আমিরই না অন্যরাও আছে ভালো, আমি আশা করি ভালো ফাইট হবে ইনশাল্লাহ। মুস্তাফিজ স্কোয়াডের বাইরে, তাই পাকিস্তানের বিপক্ষে 4 পেসার খেলাবেন কিনা তার সিদ্ধান্ত উইকেট দেখে নেবেন কোচ চান্ডিকা হাথুর সিংহে। আর তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য অথবা মিথুন। উইকেট কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে একাদশ কেমন হবে। পাকিস্তানকে হারাতে অবশ্যই আমাদের ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। এদিকে শক্তিশালী বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানও ছক কষছে বাংলাদেশকে ঘায়েল করার। গত ম্যাচে রানে ফিরেছেন শোয়েব মালিক আর উমর আকমল, তাই পাক বোলিং উপদেষ্টা আজহার মাহমুদের প্রত্যাশা বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের। মুঝে পুরা কনফিডেন্স है अपनी टीम के ऊपर। বোলিং আমাদের বড় শক্তি, আমরা তা দিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বো। ব্যাটসম্যানরাও চেষ্টা করছে রানে ফেরার, তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। जिस तरह हम बॉलिंग में अच्छा कर रहे हैं, তবে আত্মবিশ্বাসী বাংলাদেশও টেক্কা দেবে সমানে সমান। সব পরিসংখ্যানকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অঘোষিত এক সেমিফাইনাল, যেখানে মূল লড়াইটা হবে দুদেশের বোলারদের মধ্যে। তবে আত্মবিশ্বাস অথবা হোম অ্যাডভান্টেজ যাই বলি না কেন, সবকিছুর বিবেচনায় এগিয়ে থাকবে বাংলাদেশি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ।
টানা তৃতীয় জয় তুলে নিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। মিরপুরে বিরাট কোহলির অনবদ্য 50-তে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে ধোনি দল। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 138 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্রায় 2 বছর আগে টি-20 বিশ্ব আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পুনর্মঞ্চায়ন যেন। প্রতিশোধের মিশনে সফল টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে 5 উইকেটে। আর নতুন মোড়কে সাজানো ক্রিকেট ক্যানভাসে শতকোটি ভারতীয় হৃদয়ে ভিলেন থেকে আবারও হিরো হয়ে উঠলেন যুবরাজ সিং। 18 বলে 35 রানের ঝোড়ো ইনিংসে সহজ করে দিলেন টিম ইন্ডিয়ার জয়ের পথ। এর আগে মিরপুরের সবুজাভাব 22 গজের পিচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানাতে দ্বিধা করেনি টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর মিস্টার কুলের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতেই যেন লঙ্কান ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরা নেহরা ও বুমরারা। স্কোরবোর্ডে 31 রান যোগ করতেই সাজঘরে চান্ডিমাল, জয়সূর্য ও দিলশান। বিপাকে পড়া লঙ্কান ইনিংসের হাল ধরেন কাপুকেদারা ও অধিনায়ক ম্যাথিউস। কিন্তু দলীয় 57 ও ব্যক্তিগত 18 রানে লঙ্কান অধিনায়কের স্টাম্প উড়িয়ে দেন হৃদিক পান্ডে। এরপর কাপুকেদারের সাথে 43 রানে জুটি করে সেনানায়ক ফেরেন ব্যক্তিগত 22 রানে। 6 বলে 17 রানের টর্নেডো ইনিংস খেলে থিসারা পেরেরা থামেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বদন্যতায়। কাপুকেদারা দলীয় সর্বোচ্চ 30 ও কুলাসেকরা 13 রানের সুবাদে টিম ইন্ডিয়াকে 139 রানে চ্যালেঞ্জিং টার্গেট দেয় লঙ্কানরা। জবাবে ভারতের শুরুটা ভালো ছিল না। দলীয় 16 রানে কাটা পড়েন 2 উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। তৃতীয় উইকেটে 54 রানে জুটি করে সুরেশ রায়না ফেরেন ব্যক্তিগত 25 ও দলীয় 70 রানে। কোহলি ও যুবরাজ জুটি শক্ত হাতে শাসন করতে থাকেন লঙ্কান বোলারদের। ব্যক্তিগত 35 রানে যুবরাজ সাজঘরে ফিরলে উইকেটে থিত হবার আগেই সতীর্থকে অনুসরণ করেন পান্ডে। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 13তম টি-20 50 তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা বিরাট কোহলি। কোহলি 56 ও ধোনি অপরাজিত থাকেন 7 রানে। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গত 1.5 মাসে সারা দেশে 43 শিশু হত্যা। সামাজিক অবক্ষয়, নিরাপত্তাহীনতায় কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। 1-11 কুশীলবদের সঙ্গে সমঝোতা করেই ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, মন্তব্য বেগম জিয়ার। জাতীয় পার্টির নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন। আজ ঐতিহাসিক 2রা মার্চ। 71-এর এই দিনেই প্রথম পতাকা উত্তোলন করে অস্তিত্ব আর অধিকারের জানান দিয়েছিল বাঙালি জাতি। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সিলেটে উৎসব মুখর পরিবেশ। দলীয় প্রতীকে হওয়ায় পাচ্ছে ভিন্ন মাত্রা। তৃণমূলের দল শক্তিশালী হবে বলছেন নেতাকর্মীরা। এবং এশিয়া কাপে ফাইনালের পথে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ব্যাটে বলে জ্বলে উঠতে চায় টাইগাররা। বোলিংয়ে আস্থা রাখছে ওয়াকার ইউনুসের শিষ্যরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।